রুজিকারের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা সবাই জানি আগামীকাল 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, 163তম জন্মজয়ন্তী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে এবং তার প্রয়াণ হয়েছিল 1941 সালে। 80 বছর বেঁচে ছিলেন তিনি। কবিগুরুর এই জন্মদিনে বিভিন্ন জন, বিশেষ করে তার ভক্ত অনুরাগী যারা রয়েছেন, তারা নানাভাবে এই দিনটিকে উদযাপন করেন। কেউ সঙ্গীতে, কেউ কবিতায়, কেউ আবৃত্তিতে, কেউ তার নাটকে অভিনয় করে নানাভাবে তাকে আমরা স্মরণ করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যতটা না একজন কবি বা শিল্পী, আমার কাছে তিনি সবসময় এই পৃথিবীর এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দার্শনিক অথবা ফিলোসফার। একেবারে এখানে আমি অন্তত কোনো দ্বিমত রাখি না। দার্শনিক রবীন্দ্রনাথের নানা রকমের দর্শন তত্ত্ব আমরা বিভিন্ন লেখায় পেয়েছি। রবীন্দ্রনাথের যে প্রবন্ধ সমগ্র আমার কালেকশনে অনেক বছর থেকে আছে এবং আমি মাঝে মাঝেই পড়া প্রবন্ধই বারবার পড়তে ভালো লাগে। নতুন নতুন করে সেই ফিলোসফিগুলো আবার ধরা দেয় নতুন অ্যাঙ্গেলে। আমি আমার মতো করে কবিগুরুকে একটু স্মরণ করতে চাই। প্রবন্ধ সমগ্রর ভেতরে পঞ্চভূত অংশ রয়েছে, তার মধ্যে রয়েছে কৌতুক হাস্যের মাত্রা। আমরা কমেডির কথা বলি, নানা রকমের কমেডির ভাগ নিয়ে আলোচনা করি, হাস্যরস নিয়ে বিস্তর কথাবার্তা বলি, কিন্তু এইভাবেও যে কখনো হাস্যরস বা কমেডি বা মাত্রাকরণ ব্যাখ্যা করা যায়, এটা আসলে সবার পক্ষে সম্ভব না। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেই হয়তোবা এটা সম্ভব হয়েছে। আমি তার সেই পঞ্চভূত অংশের কৌতুক হাস্যের মাত্রা থেকে কিছু একটা অংশ আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। প্রকৃত অসঙ্গতি ইচ্ছাশক্তির সহিত জড়িত, তাহা জড় পদার্থের মধ্যে নাই। আমি যদি পরিষ্কার পথ চলিতে চলিতে হঠাৎ দুর্গন্ধ পাই, তবে আমি নিশ্চয়ই জানি নিকটে কোথাও এক জায়গায় দুর্গন্ধ বস্তু আছে, তাই এইরূপ ঘটিল। ইহাতে কোনরূপ নিয়মের ব্যতিক্রম নাই, ইহা অবশ্যম্ভাবী। জড় প্রকৃতিতে যে কারণে যাহা হইতেছে, তাহা ছাড়া আর কিছু হইবার জো নাই, ইহা নিশ্চয়। এটা হচ্ছে জড়দের ক্ষেত্রে কোনো কিছু নতুন করে ঘটবার জো নাই, যাহা হবার তাই হচ্ছে। কিন্তু পথ চলিতে চলিতে যদি হঠাৎ দেখি একজন মান্য বৃদ্ধ ব্যক্তি খেমটা নাচ নাচিতেছে, তবে সেটা প্রকৃতই অসঙ্গত ঠেকে, কারণ তাহা অনিবার্য নিয়মসঙ্গত নয়। আমরা বৃদ্ধের নিকট কিছুতেই এরূপ আচরণ প্রত্যাশা করি না। সে ইচ্ছা শক্তি সম্পন্ন লোক, সে ইচ্ছা করিয়া নাচিতেছে, ইচ্ছা করিলে না নাচিতে পারিত। চায়ের চামচ যদি দৈবাত চায়ের পেয়ালা হইতে চ্যুত হইয়া দোয়াতের কালির মধ্যে পড়িয়া যায়, তবে সেটা চামচের পক্ষে হাস্যকর নহে। ভারাকর্ষণের নিয়ম তাহা লঙ্ঘন করিবার জো নাই। কিন্তু অন্যমনস্ক লেখক যদি তাহার চায়ের চামচ দোয়াতের মধ্যে ডুবাইয়া চা খাইবার চেষ্টা করেন, তবে সেটা কৌতুকের বিষয় বটে। আরেকটা মজার জিনিস তিনি এখানে উল্লেখ করেছেন, তা হচ্ছে কৌতূহল জিনিসটা অনেক স্থলে নিষ্ঠুর, কৌতুকের মধ্যেও নিষ্ঠুরতা আছে। সিরাজউদ্দৌলা দুজনের দাড়িতে দাড়িতে বাঁধিয়া উভয়ের নাকে নস্য পুরিয়া দিতেন, এইরূপ প্রবাদ শোনা যায়। উভয়ে যখন হাঁচিতে আরম্ভ করিত, তখন সিরাজউদ্দৌলা আমোদ অনুভব করিতেন। ইহার মধ্যে অসঙ্গতি কোনখানে? নাকে নস্য দিলে তো হাঁচি আসবারই কথা, কিন্তু এখানেও ইচ্ছার সহিত কার্যের অসঙ্গতি। যাহাদের নাকে নস্য দেওয়া হইতেছে, তাহাদের ইচ্ছা নয় যে তাহারা হাঁচে, কারণ হাঁচিলেই তাহাদের দাড়িতে অকস্মাৎ টান পড়িবে, কিন্তু তথাপি তাহাদিগকে হাঁচিতেই হইতেছে। তার মানে রবীন্দ্রনাথ অদ্ভুত একটা জায়গা ধরবার চেষ্টা করেছেন, তা হচ্ছে আমরা যে ভালো মন্দ বা দুর্গন্ধ বা কটু বা খুব ভালো, এই যে বিভেদগুলো তৈরি করি, এর সাথে তিনি ইচ্ছাশক্তির সংযোগ খুঁজে পাচ্ছেন। কথা কিন্তু ঠিক, কারণ জড় বস্তুর চয়েস করবার কোনো ক্ষমতা থাকে না, কিন্তু আমরা যারা প্রাণী, আমাদের যাদের সোল আছে, প্রাণ আছে, তারা কিন্তু এই ব্যাপারগুলো কখনো কখনো ইচ্ছার মাধ্যমেই খারাপটাকে আমরা গ্রহণ করি, ইচ্ছার মাধ্যমেই ভালোটাকে আবার গ্রহণ করি। অর্থাৎ দিন শেষে ব্যক্তি জীবনে বা ব্যক্তির কাছে চয়েসটা মুখ্য। আমরা অনেক সময় খারাপ কিছু ঘটে গেলে খুব করে আমাদের ভাগ্যকে দোষ দেই এবং অন্যকে দোষারোপ করি। ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখা যাবে এক্ষেত্রে অনেকখানি ছিল আমার চয়েস। আমাদের সামনে যখন দুটো অপশন থাকে, আমরা অনেকটা সেই জড়বস্তুর মতোই ব্যাপারগুলোকে গ্রহণ করি, যেন আমাদের কিছুই করণীয় নেই,
আমাদের ভাগ্যে এটাই ছিল। আসলে কিন্তু না, আমরা প্রাণী, আমাদের প্রাণ আছে, আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলেছেন। আমার পক্ষে কিন্তু কখনো কখনো সম্ভব হয় এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা, অথবা যদি আমি গ্রহণ করি তাহলে নিজের দায়িত্বে গ্রহণ করা। অথচ আমরা চারপাশে দেখি এই সব ক্ষেত্রে মানুষ নিজেকে যতটা দোষ দেয় তার থেকে অন্যকে এবং ভাগ্যকে বেশি দোষ দেয়। আমি সবসময় বলি, জীবন আমাদেরকে যেখানে এনে ঠেকিয়েছে, আমরা এখন যে সময়টায় চলছি সেই সময়টায় একজন রবীন্দ্রনাথ এবং তার দর্শন তত্ত্ব আমাদের জীবনকে অনেকখানি সমৃদ্ধ করতে পারে, একই সাথে নির্ঝঞ্ঝাট করতে পারে। কারণ এই মানুষটা অসম্ভব রকমের দূরদৃষ্টির ক্ষমতা সম্পন্ন। এই জীবনে যে যতই কর্মব্যস্ত থাকি না কেন, চেষ্টা করি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো পড়বার জন্য, সেগুলো বুঝবার জন্য। অনেকে তাকে নিয়ে হালকা ব্যঙ্গাত্মক স্বরে কথা বলেন। আসলে আমার ধারণা তিনি তাকে নিয়ে ব্যঙ্গ করেন যিনি আসলে তার লেখার অর্থ 10 ভাগের 1 ভাগও বোঝেন না, শব্দগুলো সম্পর্কে খুব একটা ধারণা নেই, এর ব্যাপ্তি বা গভীরতা সম্পর্কে কোনো আইডিয়া নেই। তাই নিজের অপারগতা ঢাকার জন্যই তাকে নিয়ে হয়তোবা কেউ কেউ একালের হাস্যরসাত্মক কথাবার্তা বলেন, এমনভাবে বলেন যেন তিনি এই যুগের সাথে মানানসই নন বা খাটেন না। আসলে এইটা সম্পূর্ণ তার জানার বা জ্ঞানের দৈন্যতা। রবীন্দ্রনাথ ছিলেন, আছেন এবং থাকবেন, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন তার অস্তিত্ব টিকিয়ে রাখবে, বাঙালি সংস্কৃতি যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ডে তার অস্তিত্ব টিকিয়ে রাখবে, ততদিন পর্যন্ত রবীন্দ্রনাথের সেই দর্শন তত্ত্বতে আমাদের আশ্রয় খুঁজে তারপর জীবনকে সহজ করতে হবে। তিনিই কিন্তু বলেছিলেন রক্তকরবী লেখার মধ্যে যে মানুষের একদিন নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য প্রকৃতির কাছে ফিরতে হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে উনি ইউরোপে যখন ট্যুর করেছেন তখন চোখের সামনে দেখেছেন, এবং উনি বুঝতে পারছিলেন নেচারকে কিভাবে 100 বছর বা 150 বছর বা 200 বছর ধরে যান্ত্রিক সভ্যতা গ্রাস করে ফেলছে, এটা তিনি ধরতে পেরেছিলেন। সেজন্যই কিন্তু তিনি লিখেছেন। কাজেই 163তম জন্ম জয়ন্তীতে তাকে চলুন আমরা আরও একবার আবিষ্কারের চেষ্টা করি এবং তার প্রতি অনেক 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 বেশি কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন কবিগুরু, ভালো থাকুন আপনি আমাদের মাঝে, ভালো থাকুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো প্রাণের ভেতর পুরোটা জুড়ে।